ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আমার পাশে যারা রয়েছেন তাদের সঙ্গে না আজকে ভূতের আড্ডা হবে। কেননা ২৩শে জানুয়ারি দর্শকের দরবারে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তার পরিচালক অরিত্র রয়েছে, সবাই চেনেন। পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। জিনিয়া বিখ্যাত মানুষ, যার গল্প নিয়েই কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল। আমি সবার আগে না জিনিয়ার কাছে যাই, কেননা গল্প তার সেই মূলত স্টার্ট করেছে জার্নিটা না। প্রথমেই জানাবো হ্যাপি নিউ ইয়ার। ভানুপ্রিয়া ভূতের হোটেল কতটা ভূতের? হ্যাপি নিউ ইয়ার তোমাকেও জানাচ্ছি নবনীতা। আহ, ভানুপ্রিয়া ভূতের হোটেল যথেষ্ট ভয়ের একটা সিনেমা, কিন্তু তার সাথে যথেষ্ট একটা কমেডি আছে। আমার মনে হয় আমরা চেষ্টা করেছি যাতে একটা রোম্যান্স, কমেডি এবং হরর এটার একটা ভালো ব্লেন্ড থাকে। তো যথেষ্ট পরিমাণে আছে, ভয়ও আছে। একদম। আর উইন্ডোজের প্রথম যে ভূতের জার্নি, ভূতের ছবির জার্নি কিন্তু শুরু হচ্ছে জিনিয়া এবং অরিত্রর জুটিতে। তো তুমি কি বলবে বলো, যখন গল্পটা প্রথমে শোনালো জিনিয়া, তখন তোমার রিয়াকশনটা? হ্যাঁ, খুব খুশি হয়েছিলাম। তার কারণ হচ্ছে এই জনারটা কখনো আমরা উইন্ডোজ করেনি বা আমিও করিনি। তো আমার মনে হয়েছিল এই চ্যালেঞ্জটা নেওয়া যাক। আর এখন তো ভূতের ছবি তো বেশ ভালোই চলেছে, হিন্দিতে বিশেষ করে। তো আমার মনে হলো যে এই জনারটা একটা ট্রাই করি, এবং ও যেটা কথাটা বললো যে একটা ছবির মধ্যে মজাও আছে, ভয়ও আছে, আবার রোম্যান্সও আছে। তো তিনটে নিয়ে এরকম একটা সাবজেক্ট, তো দেখা যাক, তো একটা ট্রাই তো করা যাক। আমরা যতদূর শুনেছি জিনিয়া, যে তোমার কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়েছে এই গল্পটা লেখার আগে, তাই কি? এরকম একটা শুনেছি, লিখেওছি, কিন্তু তোমার কাছ থেকে জানবো কি সেই অভিজ্ঞতা, সেটা তোমার থেকে একটু শুনবো। না, আমি ভৌতিক বলবো না। আমি ভৌতিক কি সেটা নিজে আমি জানি না, কারণ এটার কোনো ডেফিনিশন হয় না। কিন্তু আমার কিছু ভয়ের বলছি। আম, আ- না, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলোর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আমি সেটুকু শেয়ার করতে পারি। আম, এক এক তো 2004 সাল, তখন সেই ডিসেম্বরটা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমার দিদা, মানে মায়ের মা এবং আমি একটা রুম আমরা শেয়ার করতাম। এবং উনি খুব অসুস্থ ছিলেন, এবং উনি আমার বেস্ট ফ্রেন্ডও ছিলেন। এবং সেটা চোখের সামনে দেখা, সেটা খুব পেইনফুল ছিল। আমার মনে আছে যে একদিন আমি ইউনিভার্সিটি থেকে ফিরলাম এবং ডাক্তার ডাকা হয়েছিল, এবং ডাক্তার এসে বললেন যে এবং তখন কিন্তু হুটহাট করে সবকিছুতে হসপিটালাইজেশন এরকম কিন্তু পদ্ধতি ছিল না। মানে বাড়িতেই ডাক্তার এসে দেখতেন, এবং ডাক্তার এসে বলেছিলেন যে উনি এজ রিলেটেড, কারণ কোনো স্পেসিফিক কিছু ডাক্তাররা পাননি, এজ রিলেটেড কারণে উনি শয্যাশায়ী ছিলেন। এবং ডাক্তাররা বলেছিলেন যে উনি 4 দিনও সার্ভাইভ করতে পারেন, 4 মাসও সার্ভাইভ করতে পারেন। তো সেটা একটা খুব ডিফিকাল্ট ফেজ ছিল। এবার যেহেতু দিদা আর আমি এক রুমে থাকতাম, আমাকে দিদা প্রায়ই বলতো যে দেখ, ওরা এসেছে আমাকে নিয়ে যাবে বলে। এবং আমি, মানে সেটা একটা খুব অদ্ভুত ফিলিং। আমি আশেপাশে দেখছি, আমাদের উল্টো দিকে ওয়াশরুম দেখছি, ওরা তা কিছু তো বুঝতে পারছি না। তারপর দিদা বলছে যে ভালো করে দেখ, যে ওরা এসেছে আমায় নিয়ে যাবে, ওদেরকে বল যে চলে যেতে। এবং এটা একবার নয়, এটা একাধিকবার হয়েছে, মানে বহু বহু বার হয়েছে ইন দ্যাট ফেজ। মানে ওই লাস্ট যে 4টে দিন পার্টিকুলারলি, সে সময় দিদা খুবই এটা বলতেন যে তুই চলে যেতে বল, চলে যেতে বল। তারপর আহ দিদা, আহ, আমার ইউনিভার্সিটি ছুটি ছিল এবং বাড়িতে কেউ ছিল না। অদ্ভুতভাবে আমার মাসিমণি সেদিনকে, তিনিও এখন আর নেই। তো আমার মাসিমণি সেদিনকে এসেছিল, মণি সল্টলেকে থাকতেন। এবং দিদা দুপুরবেলা আমার পাশে শুয়ে শি পাস্ট অ্যাওয়ে। এবং সেটা একটা খুব মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। পরে আমি স্বপ্ন দেখেছি যে দিদা আমাকে বলছে যে এই এই জায়গায় আমার কিছু জিনিস আছে, এগুলোকে তুই মানে এরকম ওয়াশ করে তুলে রাখিস। এবং আমি কিন্তু সেই জিনিস, সেই আলমারি, সেই ডিভানের সেই অংশটা কখনোই আমরা তার আগে মানে টাচ করে, মানে ওটা খুলে আমার জানার কথা না, খুলে দেখেছি যে সেগুলো ওখানে আছে। হয়তো সাবকনসিয়াস একটা মাইন্ডে মনে হয়েছিল যে হয়তো ওখানে থেকে থাকতে পারে, বাট এগুলোর কোনো এক্সপ্লানেশন আমি কখনো পাইনি। এবং পরবর্তীতে ওরকম অভিজ্ঞতা হয়েছে, সেটা এখন আর বলতে চাইছি না।
মানে না গায়ে কাটা দিয়েছে, সত্যি কথা। মানে গায়ে কাটা ভয় নয়, মানে হয় না একটা অদ্ভুত ফিলিংস। আর শুটিং এ অরিত্র সেরকম কোনো অভিজ্ঞতা, কেননা যেহেতু আহ ভূতের ছবি আমি বলবো, অবশ্যই ভূতের ছবি, সেহেতু এই প্রশ্নগুলো তো আসেই। কোনো আচ্ছা, আমি অভিজ্ঞতা দুটো জিনিস বলি। আগে তুমি প্রথম আগে যেটা জিজ্ঞেস বলো। করলে, আমাদের একটা খুব মজার জিনিস হতো এটা হ্যাঁ সারা বলো। ছবিটা জুড়ে, সেটা হুম, বলি আর একটা ঠিক অভিজ্ঞতার কথা ঠিক বলি। ঠিক ঠিক। প্রথম হচ্ছে যে, ধরে রাখো আমরা কোনো ছবি বানাচ্ছি, তখন আমাদের কাছে একটা, যখন এমনি ছবি বানায়, একটা মানুষের রেফারেন্স থাকে বা হুম হুম বুঝতে পারি যে এরকম একটা চরিত্র এরকম হতে পারে, আমরা হুম দেখেছি তাদের। হুম। ভূত তো দেখিনি। না। তাই আমরা বসে বসে গালে হাত দিয়ে সবাই ভাবতাম, আমার টেকনিক্যাল টিম যিনি, আমি, যে আচ্ছা এই সময় ও কি বিহেভ করতে পারে, এই বিহেভটা তো কেউই আমরা দেখিনি। এই নিয়ে কিন্তু আমাদের নিজেদের মধ্যে ভীষণ মজা হতো। হুম, কেউ একটা বলতো, আচ্ছা এই সময় ও এরকম লাফাতে পারে না ভূতটা, বা এই সময় এটা করতে পারে না, এই সময় এরকম বিহেভ করতে পারে না। এটা সারাক্ষণ আমাদের মধ্যে একটা কনফিউজ ছিল। আর এর কোনো তো রেফারেন্স নেই, মানে এক একটা ছবি এক একটা ধরনের। আমি যদি অন্য কোনো ছবিরও রেফারেন্সটা নিই, প্রত্যেকটা ভূতের ছবি আলাদা, তারা তাদের মতন ভূতটা বানিয়েছে। আমরাও এখানে আমাদের মতন ভূতের জগৎ বানিয়েছি। আমার মনে হয় আমাকে দেখে ভূতের চরিত্রগুলো আমার বিহেভিয়ারাল প্যাটার্নটাকে ফলো করে তৈরি করেছে আমার ধারণা। বলছে। টেকনিক গুলো তো ওকে দেখেই ভাবতাম। আচ্ছা, আর একটা আমি জিনিস বলি, এটা কিন্তু একটা বলো। অদ্ভুত, যেটা হুম হচ্ছে আমি যখন লোকেশন দেখতে গেছিলাম হুম প্রথম, তো আমরা মূলত দেখছিলাম হচ্ছে কালিম্পং, লাভা, এই জায়গায় হুম দেখতে গেছিলাম। একটা হোটেলে গেছিলাম, সেই হোটেলটা দেখতে, লোকেশনটা যেটা, বাড়ি যেটাকে ভাবছিলাম হোটেল বানাবো আমার, সেখানে আমরা যখন গেছিলাম, তো একটু সন্ধে হয়ে গেছিল, মানে আলো পড়ছে। তো বাইরেটা প্রথম দেখলাম, যে বাইরের এক্সটেরিয়রটা দেখেছি, দেখার পরে ওরা নিচের ঘরগুলো দেখিয়েছিল। তো আমি বললাম যে ওপরের ঘরগুলো একবার দেখি, ওপরটা কিরকম, করিডোর টরিডোর যদি দেখার হয়। তো বললো ওপরটা যাবেন না, মানে প্রথম বলেছিল। তা আমি বললাম না, একবার তো দেখবো। তখন একটা লোক গেছে, গিয়ে বললো চলুন আমি আপনাকে দেখাচ্ছি। আমি ওপরে উঠেছি, উঠে ঘুরছি। তো ভদ্রলোক সিঁড়িতেই দাঁড়িয়েছিলেন। আমি ঘরগুলো ঘুরে ইয়ে করছি, বেশ অন্ধকার, মোবাইল আলো জেলে, তখন আলো পড়ে গেছে, অতটা বুঝতেও পারছি না। দেখে ঘুরে এসছি, নিয়ে যখন নিচে এসছি, এসে দেখছি হাতের, মানে এরকমই একটা জামা পড়েছিল। এটা কিরম ইয়ে আছে, ঝিনঝিন না করছে। কিরম একটা ব্যথা হচ্ছে। আচ্ছা। কিছুক্ষণ পরে হয়তো আমি এরকম তুলেছি, হঠাৎ দীপায়ন বলছে তোমার হাতে এরম, মানে আমার দীপায়ন আমাকে, যে আমার টিমের, বলছে দেখো কিরম দাগ তোমার, এটা কিসের। বিশ্বাস করো, আমি তুলেছি, আমার কাছে ছবিও আছে। এখান থেকে দুটো পুরো আঁচড়ের, মানে আঁচড় হলে যেরকম হয়, পুরো কাটার দাগ। হুম আমিও বুঝতে পারছি না কখন কোথায় হলো। আমি ভাবলাম কোথাও কি ঘষা খেয়ে হলো। ওপরে কিন্তু জামা ছিল আমার, হুম এটা কিসের হলো। তারপর ওখান থেকে ওরা বললো যে এখানে, এটাকে আমরা ওই হন্টেড ইয়ে বলি। আমার ডিওপি যে ছিল, সে নাকি আগেও শুট করেছে। ওরা বলতো রাত্রে আমরা কোথাও লাইট লাগাতে যেতাম না, মানে এমন হয়েছে লাইট লাগিয়েছি, বারবার দেখেছি লাইটটা কেউ নিভিয়ে দিচ্ছে। আমরা ফিরে এসে তারপরে আমি গিয়ে তো টেট ব্যাক ইনজেকশন নিলাম, হ্যাঁ আমাকে বললো ইনজেকশন নিতে হবে। হ্যাঁ আমি হ্যাঁ। তো গিয়ে, কিন্তু ওরা বলছে হন্টেড, কিন্তু এটা বিশ্বাস করেন, এটাকে আমি, কিন্তু আঁচড় দুটো আছে, এবং আমি ভিডিও, ছবি তুলে, ওষুধ লাগিয়েছি, সমস্ত তোলা আছে আমার কাছে। একটা অদ্ভুত অভিজ্ঞতা, কোনো ব্যাখ্যা নেই কিন্তু। না, এটা কিন্তু না হয়েছে, আমি আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মানে সিনেমা ওরিয়েন্টেডই, যে যারাই ধরো ভূতের ছবি করতে গেছে কিংবা ভূতের সিরিজের জন্য কাজে গেছে কোনো শুটিং এ বা সিরিয়াল, তারা কিন্তু এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আমাদের লাইটের কথা যেহেতু ও বললো, হ্যাঁ লাইট কিন্তু আমাদের, আমরা যখন জঙ্গলে শুট করছিলাম, অরিত্র মনে করে দেখো, যে ঋষপের জঙ্গলে আমরা নিচটায় হুম হুম ইভিনিং এ শুট করছিলাম, মিমি ছিল, মিমির জাস্ট শট দেওয়ার আগে কিন্তু লাইট একটা দুম করে পড়ে গেল। থ্যাংক গড, মানে জাস্ট আমরা তার আশেপাশেই ছিলাম, কিন্তু লাইটটার তলায় ছিলাম না। তো সেটা আমরা খুব জোর, আমি আমার রিহার্স মনে হয় বেঁচেছি। করাচ্ছিলাম, হঠাৎ পড়লো কোত্থেকে, সরি, আমি আচ্ছা। রিহার্স করাচ্ছিলাম, হঠাৎ পড়লো। কোনো কারণ পেলাম না কিন্তু। তার আগে কিন্তু আমরা প্রায় ধরে রাখো 3-4 ঘন্টা ধরে আমাদের শুট লাইট করছি। লাগানো ছিল। এবং যে ওরা চেইন দিয়ে, নখ দিয়ে লাগানো, ওরাও অবাক যে ওটা খুলে পড়লো কিভাবে, দুম করে হঠাৎ মাঝখানে পড়লো। মানে পুরো একটা অদ্ভুত, মানে আমরা খুব দূরে যেতাম, আমরা বারণই করতো, ওরা যারা লোকাল ওখানে আমাদের কোঅর্ডিনেটর ছিল, তারা বলছিল নয় ডাবল যাবেন, না হলে যাবেন না। জঙ্গল টঙ্গল ওই দিকটায় বলছিল যে একটু সাবধানে হাঁটাচলা করবে। এটা ওদের মানে হুম হুম। বিশ্বাস যে কিছু নাকি আছে।
বেশ একটা অন্য রকমের কিন্তু আড্ডা জমে গেছে আমাদের, বেশ ব্যাপার একটা। তো এবার তুমি জিনি আমাকে বলো, আর্টিস্ট নির্বাচন এগুলো কি তোমাদেরই ছিল নাকি শিবুদা? না না, আমাদের শিবুদাকে আমরা আমাদের যারা পছন্দর মানে এই ক্যারেক্টারটা লেখার পরে আগে তো অরিত্রের সাথে আমার খুব ঝগড়া হয় এইসব আর্টিস্ট নির্বাচনের ক্ষেত্রে। কারণ অরিত্র আমাকে বলে যে লেখার সময় তুমি কারুর মুখ যেন তোমার মনে না হয়। অ্যাজ আ রাইটার সবসময় সেটা হয়ে ওঠে না। একটা চরিত্র নির্মাণ করতে করতে কারুর না কারুর আদলে বা কাউকে দেখেছি বা কেউ কারুর মুখ হয়তো বসে পড়লো, সেটাতে আমার যে খুব দোষ সেটা কিন্তু সবসময় নয়। এটা তো কল্পনার দোষ। ওই যেমন কল্পনার লেখার দোষ। সময় জিনি আয়নার সামনে বসে লিখেছে। হ্যাঁ, সেটা একদমই, ও একদম ঠিক বলছে। তো সেটা সেটা যেরকম, তো এটাও আমার কিছু সাজেশন থাকে, সেটা আমি নিয়ে অরিত্রর কাছে যাই। কখন আমাদের মধ্যে খুব ঝগড়া হয়ে যায় কারণ অরিত্রর হয়তো সেটা পছন্দ হলো না, অনেক ক্ষেত্রে আবার পছন্দ হলো। তারপরে আমরা একটা মিটিং পয়েন্টে আসি যেখানে আমরা দুজনে একটা এগ্রি করছি, তখন আমরা সেটা দিদি এবং শিবুর কাছে নিয়ে যাই যে এইটা আমরা ভাবছি। তখন তাদেরও সাজেশন থাকে সবসময়, যে তারা একেবারে হ্যাঁ বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা তোমাদের মতো করে নাও, সেটাও নয়। তাদেরকেও কনভিন্স করতে হয় যে এই চরিত্রে এই কেন, অন্য কেউ নয় কেন। তো সবাই যখন একটা ডেমোক্রেটিক প্রসেস, এবং আমাদের টিমটাও শুধু আমি আর অরিত্র নই কিন্তু, সেখানে দীপায়ন আছে, সেখানে আমাদের অনেকে আছেন, মানে ডিরেক্টোরিয়াল টিমটাই ইটসেলফ বড়, তারপরে আমাদের পিআর টিম আছে। আমরা সব মিলিয়ে সব সবার সাজেশন নিয়ে ডিসিশনে আসি। তো পুরোপুরি একটা ডেমোক্রেটিক প্রসেস, মানে মানে ভোটও নেওয়া হয়, ভোটে নাও হয়ে যায়, এরকমও হয়। বাহ! এই ছবির মানে দর্শক কারা মূলত? মানে আবাল-বৃদ্ধ বনিতা? না না না, সবাই ছোট্ট সেটাই থেকে। আবাল-বৃদ্ধ ও বনিতা হ্যাঁ, সবাই বৃদ্ধ, হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। মানে ছোট্ট থেকে সবাই। যে কোনো বয়স, পুরো সবাই বসে মজা করবে, ভয়ও পাবে। তো এখানে কোনো মানে ওরকম এজ বার নেই, মানে বলতে পারবো না যে এই ক্যাটাগরির লোকেরাই এটা দেখবে, এটা যে কেউ দেখতে পারবে। এই ছবিটা ওইভাবেই ভেবে বানানো হয়েছিল যে আহ, উম, বাচ্চাদেরও যাতে ভালো লাগে। মানে আমি বলছি এরকম হয়েছে, একদিন আমি বসে আছি, আমার মানে আমার ল্যাপটপে তখন ওই গ্রাফিক্স হচ্ছে আর ওরা পাঠাচ্ছে যে এফেক্টস গুলো দেখি। আমার পাশে ও ছেলে বসে বসে অঙ্ক করছিল, হঠাৎ ও দেখে বলে, এই এটা কি দারুণ একটা এফেক্টস এসছে, ও দেখে ভীষণ ভালো লেগেছে। বললো দারুণ। আমি দেখলাম ভাল লাগছে। আমি দেখলাম ওর ভাবনাতে, মানে ওটা হয়তো মানে একটা বাচ্চার চোখ দিয়ে ওটা কিরম লাগছে। আমি তখন আরেকটা দেখালাম, বলছে না এটা ভালো হয়নি। আমি তখন ওকে লিখে পাঠালাম যে গ্রাফিক্সে, দেখো তো এটা একটু অন্যরকম, এরম হলে ভাল লাগে। পাঠালাম, ও একটা করে পাঠালো। ওর সঙ্গে সঙ্গে দেখে বললো, দা এটা দারুণ তো। এমন করে দু তিনটে গ্রাফিক্স বসালাম, কেন কি আমি দেখলাম যে ওর কোনটাতে দেখে অ্যাট্রাক্ট হচ্ছে এরকম। তাই জন্য এই ছবিটা সবার জন্য। আমরা যেভাবে আলোচনা করি যে শিবু নন্দিতা জুটি, কোট আনকোট, তো সেরকমই কিন্তু একটা আমরা এখন বলতে শুরু করেছি জিনিয়া অরিত্র জুটি। এটা কিরকম লাগে জিনিয়া তোমার কাছে আগে জানো? আমার তো খুব অদ্ভুত লাগে, কারণ আমাদের তো তো জুটিটা রোজই তৈরি হচ্ছে আর রোজই ভেঙে যাচ্ছে। এই রে, কারণ দিদি আর শিবুর মধ্যে আমি কখনো দেখিনি যে কোনো, মানে ওদেরটা একটা সিমলেস আন্ডারস্ট্যান্ডিং। মানে আমি দিদির মতো গিভিং পার্সন আমি পৃথিবীতেই খুব কম দেখেছি। আর শিবুর মতো টেকিং পার্সন পৃথিবীতে খুব কম দেখেছি। মানে দিদি আর শিবুকে দিদি একদমই ব্যালেন্স করে দেয়। মানে শিবু হয়তো নিজের মতো আছে, হয়তো দুদিন গায়েব। দিদি দিদি কিন্তু শিবুকে ডেকে এনে কি হচ্ছে, মানে দিস ইজ নট ওয়েন Sorry. দে আর ওয়ার্কিং, ওয়েন দে আর ওয়ার্কিং দে ভেরি সিরিয়াস, সেটার কথা বলছি না। দিস সেই ফেজটার কথা বলছি যখন দে আর পারহ্যাপস নট ওয়ার্কিং অন আ স্ক্রিপ্ট, তখন হয়তো দুদিন লাপাত্তা। দিদি কিন্তু রেগে যায় না, দিদি কিন্তু একদমই এটা মেনে নিয়েছে যে শিবু নিজের মতো থাকবে, শিবু আবার মানে কাজের জায়গায় চলে আসবে। আর অরিত্রর ক্ষেত্রে আমি একদমই কিছুতেই কোনো কিছুটাই মানতে পারি না। ও খুশি থাকলে আমার মনে হয় যে আমি, মানে আমি কিছুতেই খুশি হতে পারি না যে অরিত্র খুশি আছে। তো আমার মনে হয় কিছুটা প্রবলেম আছে, আমাদের জুটিটা রোজই ভেঙে যায়, আবার রোজই আমরা তারপর দেখি ফিরে আসি। আমি দেখি যে মানে একটা অদ্ভুত পজেসিভনেসও আছে, যে
যে অরিত্রর মানে আর আমি একসাথে কাজ করব। আমি ধরো একটাতেও বলে দিয়েছে যে দিদি এবং শিবুর শুটিং, সেখানে আমাকে কোনো কারণে থাকতে হচ্ছে, মানে এরকম আছে যে আমাকে সেই শুটিংটা থাকতে হবে। আমি দেখছি অরিত্র বলছে যে সেই শুটিংটা নাও থাকতে পারে, এরকম হয়েছে সিচুয়েশন। সেখানে আমি মানে এমনই কিছু করেছি যাতে মানে অরিত্র সব ফেলে দিয়ে সেই শুটিংটায় থাকবো, কারণ শুটিং ফ্লোরে যাবো আর অরিত্র থাকবে না সেটা হবে না। আবার মানে যাবো কিন্তু ঝগড়া করবো না সেটা হবে না। আমার মনে হয় ও আমাকে সহ্য করতে পারে না, ও ভাবে যে কেন আমি রোজ শুটিং এ আসি। আবার না গেলে আমার মনে হয় যে ওরও অদ্ভুত লাগবে যে এলো না, তাহলে মানে ঝগড়াটা কার সাথে হবে সেটা, মানে এরকম করে জুটিটা কিন্তু রোজই ভাঙে আমাদের। তো আমাদের কতদূর আমরা জুটিটা নিয়ে যেতে পারবো সেটা আমি আমি জানি না। আমরা মূল চুক্তিতে সকালে সাইন করি আর রাত্রে সেটা ভেঙে যায়। পরের দিন আবার সেটা হয়, আবার সাইন হয় যে আবার একসাথে করব। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে টিমের অনেকগুলো জায়গাও দেখে নেয়, তাহলে সুবিধাই হয়। আমাদের যেমন সবকিছু ভাগ থাকে, যেমন ওর লেখা ছাড়াও আমার পুরো কস্টিউমটাও দেখে কিন্তু। জিনিয়া পুরোটা দেখে, তাই ওই দিকের হেডেকটা আমার নিশ্চিন্ত থাকি যে ও পুরো কস্টিউমটা ও দেখে নেয়। যেমন আমার টিমের আছে যেমন দীপায়ন একটা পার্ট দেখে নেয় পুরো। সেরকম ও এই জিনিসগুলো থাকে। তো ঝগড়া হলো যে না ওই টাইমে থাকতে হবে। আহ, মানে এরকম হয়েছে যে রক্তবীজের সময় ও পুরোটাই ছিল, টুর সময় ও যেহেতু স্ক্রিপ্ট ইয়ে করেছিল। এর আগের শুটিং এও কখনো এসছে কখনো থাকেনি, এরকম হয়েছে। তো আমি খুব গম্ভীর হয়ে এসে বললাম এই ছবিতে তো তুমি পুরোটাই থাকলে, তার নিশ্চয়ই আমারটাতেও পুরোটা থাকবে। এদিকে কিন্তু ঝগড়া। হ্যাঁ, হ্যাঁ, যে থাকতে কিন্তু হবে প্রথম থেকে। তারপরে যেমন হয়েছিল যে এবছর কালিম্পং এ যখন গেছিলাম আমরা অনেক লেটে পৌঁছেছিলাম, কারণ আমাদের অনেক কিছু কাজ গোছানোর ছিল এখানে। ও কিন্তু 2 থেকে 3 দিন আগে ওখানে চলে গেছিল। আমি বলেছিলাম চলে যাও। ওখানে গিয়ে ওয়েদার কি যাচ্ছে, কেমন যাচ্ছে, কোন সময়টা বৃষ্টি হচ্ছে, সবই কিন্তু ভিডিও করে কতটা হচ্ছে সেটাও পাঠাতো। যাতে অনেকগুলো আমাদের এখানে সুবিধা হয়েছে যে আমরা ওই আইডিয়াতে অনেক কিছু সাজিয়েছিলাম। মানে প্রথমে বুঝেছিলাম যে একটু বুদ্ধি করে করতে হবে, কারণ খুব বেশি আউটডোর করতে গেলে এত বৃষ্টি হচ্ছিল যে সময়টা আমরা শুটিং করেছি সেইগুলো করতে পারবো না। তো ও যেহেতু আগে পৌঁছে গেছিল এবং ওয়েদারটা ওখানকার সেই সময় কিরকম যাচ্ছিল বলাতে আমরা 2-3 দিন আগে থেকেই ওই প্রিকশনটা নিয়ে নিয়েছিলাম। তো জিনিয়া আমরা কিন্তু এই ছবিতে বেশ নাচ গান মাস্তি দেখতে পাবো, বলো? একদম। একদম প্রচুর আমাদের নাচ গান আমরা খুব ভালোবাসি। জেনারেলি আমরা যে ধরনের ছবি করে এসেছি এখনো অব্দি, তাতে আমাদের খুব লার্জ স্কেলে নাচ গান করার সুযোগ ছিল না। কিন্তু এই ছবিটা তো ভূতেদের ছবি, ভূতেরা কি করে কিভাবে পার্টি করে সেটা তো লোকে এক্সপ্লেন করতে পারবে না। আমরা আমাদের চোখ দিয়ে যেরকম ইমাজিন করতে পেরেছি, আমাদের সেরকম ফুল অন নাচ গান আছে হোটেলের মধ্যে, লোকে নাচে গায়ে খেতে যায়, পার্টি করে মজা করে। সুতরাং আমাদের মানে সেই লজিকটা ইজ ভেরি ক্লিয়ার। জিনিয়া অনেক ধরনের গল্প আমাদেরকে উপহার দিলে। বাবা বেবিও, ফাটাফাটি, এটা, ব্রহ্মা, সবার আগে ব্রহ্মা জানেন গোপন কমিটি। তো এরপরে কিরকম গল্প নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তোমার? কি প্ল্যানিং আমি কিন্তু জিজ্ঞেস করছি না, আমি বলছি ইচ্ছে, যে ওরকম ধরনের একটা গল্প আমি দর্শককে উপহার দেবো। হুম, আমার ক্রাইম ড্রামা নিয়ে কাজ করার ইচ্ছে আছে। আমার আমি ফ্যামিলি ড্রামা আমি লিখেছি, আহ, মানে সোশ্যাল ড্রামা আমি লিখেছি, এবং থ্রিলার আমি লিখেছি, হরর কমেডি আমি লিখেছি। আমি চাই যে ইচ অ্যান্ড এভরি জনার পসিবল, যেটা আমাকে ইন্টারেস্ট করে, যেটাতে আমি কিউরিয়াস, যেটাতে আমি কন্ট্রিবিউট করতে চাই, সেগুলো যেন আমি করতে পারি। এবং ক্রাইম ড্রামা যেরকম আমি লিখতে চাই, আমি খুব রিসার্চ ধর্মী কাজও করতে চাই, যেটাতে আমার মানে একটা রিসার্চ করার স্কোপ থাকবে, এমন কিছু ইনফরমেশন বার করবার স্কোপ থাকবে যেটা অন্যদের কাছে নেই। মানে অন্যদের কাছে মানে কি কারুর কাছেই নেই। আমি যেন পড়ে সেই রিসার্চ করে মানে সেই জিনিসটাকে বার করতে পারি এবং সেটা যেন আমি কাজে লাগাতে পারি। সেটা মানে পড়াশুনো করে করা স্ক্রিপ্ট আমি করতে চাই। গানের দিকটা কে দেখছে অরিত্র? গানের দিকটা? গানটা আমরা দুজনেই দেখি। আচ্ছা। রেফারেন্স যখন গান ভাবি তখন আমরা দুজনে বসি যে এই জায়গাটাতে ও তো লিখেছে, কি ধরনের গান ভাবছি করে আমরা দুজনেই বার করি রেফারেন্স করে, সেই রেফারেন্সটাকে আমরা যে যারা গান বানায় আহ, তাকে পাঠিয়ে দিই। এবার সে সুরগুলো পাঠাতে থাকে, তো দুজনের কাছেই পাঠায়।
তো সেখান থেকে আমরা চুজ করি যে কোনটা বেশি ক্যাচি মনে হচ্ছে আমাদের কাছে, যে এই গানটা হচ্ছে খুব ভালো। ও অনেক সময় হয় যে হয়তো কারোর থেকে শুনেছে কোনো একটা গান, যেমন অনুপমের গানটা ও শুনেছিল অনুপমের কাছ থেকে আগে, প্রথম গানটা যেটা আমাদের বেরিয়েছিল। আহ, তো ও এসে তখন আমায় বলেছিল এই গানটা খুব ভালো, আমার মনে হচ্ছে এই গল্পের এই জায়গাটায় গানটা যেতে পারে। তো আমিও যখন শুনলাম তখন আমার মনে হলো, হ্যাঁ সত্যি তো। তো এরকম ভাবে নেওয়া, মানে সেটা কোনো ওরকম নেই যে আমরা দুজনে মিলেই ওটা প্ল্যান করি বসে বসে যে আহ, গানটা কি হতে পারে এবং গানের রেফারেন্সটা কি হতে পারে। তো সেইভাবে রেফারেন্স ঠিক করি যে আমরা এই ধরনের ধরে রাখো একটা কোনো গান বেছে দিয়ে আমরা এই টোনে গানটা চাইছি, এবার কারা সেরকম হলে। গাইছেন? এবার অনুপম গাইছে অনুপমের গানটা, তারপর আছে অর্ণবের আচ্ছা, গানগুলো অর্ণব নিজে গেয়েছে, শ্রেষ্ঠা গেয়েছে, কাজল বলে একটি মেয়ে গেয়েছে একটি গান, সৃজিতা গেয়েছে, এরা সবাই মিলে গানগুলো গেয়েছে। বনির সঙ্গে প্রথম কাজ, বনি, স্বস্তিকা, মিমি, তারপর সোহম সবাই রয়েছে। বনির সঙ্গে প্রথম কাজ বনির তোমার। সাথে প্রথম কাজ হুম, হুম। হিসেব মতন আমি, কিন্তু কিরকম লাগলো এই টিমটার সঙ্গে ভীষণ কাজ ভালো করে? লেগেছে, ভীষণ ফ্রেন্ডলি। এবং ওর সব থেকে সব ভালো হয়ে গেছিল, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওরও খেলাধুলা খুব পছন্দ, বিশেষ করে ক্রিকেট। হ্যাঁ, ও তো হ্যাঁ ক্রিকেটার। হ্যাঁ হ্যাঁ, তো আমারও সেটা খুব পছন্দের। হুম। তাই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম আর কি। ওখানে ক্রিকেট খেলাধুলো হয়েছে শুটিং এ? খেলাধুলোর সুযোগ পাইনি, আচ্ছা, কিন্তু আলোচনা তো সারাক্ষণই হয়েছে আমাদের আচ্ছা। মধ্যে, যে কিছু না কিছু হ্যাঁ, খেলা নিয়ে হতো, আর খেলা চলছিল সেটা নিয়ে কোনো ম্যাচ নিয়ে অ্যানালিসিস কিছু না কিছু হতোই। সেই হিসেব মানে সেই মতো আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম, তাই কাজ করতে কোনো অসুবিধা হয়নি, মানে প্রত্যেকের সাথেই খুব ভালো বন্ধুত্ব ছিল। নয় কাজ আগে করেছি, নয় মানে মিমির সাথে আগেও করেছি, সোহম তো করেইছি, স্বস্তিকাও করেছি, তাই ওটা নিয়ে অসুবিধা হয়নি এদের কারোর সাথে কাজ করতে। আর বনির সাথে নতুন, কিন্তু বেশ ভাল লেগেছে। বাহ! জিনিয়ার কাছে আমার প্রশ্ন, শেষ প্রশ্ন আমার। সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইন্ডাস্ট্রিতে যেটা চলছে, মানে ২ কোটি টাকার নিচের ছবি প্রাইম টাইম পাবে না, এবং আমাদের ক্যালেন্ডার আসছে আমাদের জন্য কোন দিন কোন ছবি কবে কোন ছবি রিলিজ করতে হবে। এই যে টোটাল প্রসেসটা, এটাকে কতটা তুমি যুক্তিযুক্ত মনে করো? আমি এটাকে টোটালি সমর্থন করি এবং আমার মনে হয় যে প্রথমত এর পেছনে বেশ কিছু কারণ আছে এবং কিছু কারণে স্ক্রিনিং কমিটিটা ফর্মড হয়েছে এবং সেই কারণগুলো আগে সবথেকে আগে বলতে হবে যে গত বছর যখন ইন্ডিপেন্ডেন্স ডে, গত বছর না সরি, এবছর যখন ইন্ডিপেন্ডেন্স ডেতে ওয়ার 2 রিলিজ করছিল তখন বাংলা সিনেমা শো পাওয়া নিয়ে একটা সংকটজনক পরিস্থিতিতে পড়েছিল এবং সেই ছবিটার নাম ছিল ধূমকেতু। সেই সময় আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস একটা মিটিং কল করেছিলেন যেখানে প্রত্যেকটি প্রডিউসার এবং এক্সিবিটরকে উনি থাকতে বলেছিলেন এবং নন্দনে সেই মিটিংটা হয়। হ্যাঁ। এবং প্রবলেমটা কিসের ছিল সেটা জানা দরকার যে ওয়ার 2 এবং বাকি অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বম্বের তারা যেটা করেন তারা বলেন যে শো শেয়ারিং পদ্ধতিতে তারা যাবেন না, মানে একটি থিয়েটারে প্রত্যেকটা শোই তাদেরকে দিলে তবে তারা সেই ছবিটা রিলিজ করবে। এবার এটা করলে বাংলা সিনেমার ক্ষতি, আবার এটা না করলে আমাদের এক্সিবিটরদের ক্ষতি, কারণ ছবিটা যদি না পায়, মানে একটা বড় ছবি না পেলে তো সব দিক থেকে অনেক ক্ষতি, আবার পুরোপুরি পেলে আমরা বাংলা সিনেমা চালাবো কিভাবে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মন্ত্রী মিটিং কল করেছিলেন, যে মিটিং এ আমরা প্রত্যেকে ছিলাম এবং সেই মিটিং এ বলা হয়েছিল, মানে আমি নিজে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদেরও কিছু প্রবলেমস আছে, মানে প্রত্যেকের, মানে রিলিজ নিয়ে হোক বা নানান বিষয় সারা বছর, সেই প্রবলেমস গুলোকেও খতিয়ে দেখা উচিত। সেই কারণে কিন্তু স্ক্রিনিং কমিটি সবার বলাতে ফর্মড হয়েছে। সুতরাং যারা স্টেক হোল্ডার্স, যারা সিনেমা আনছে, তারা চেয়েছেন বলেই স্ক্রিনিং কমিটিটা ফর্মড হয়েছে। এটা কিন্তু কারুর ওপর মানে কেউ চাপিয়ে দেয়নি। মানে আজকে এভরিবডি হ্যাজ আ ফুল রাইট টু ওয়াক আউট অফ ইট ইফ দ্যাট পার্সন ডাজ নট লাইক ইট। কিন্তু আমি এটার পুরো পূর্ণ সমর্থনে আছি, কারণ প্রথমত
এই টাকার অঙ্ক হিসেবে যে ছবি কোন শো পাবে সেটা ডিটেলে এখনো আলোচনা হয়নি, না। তাই এটা নিয়ে বলতে পারবো না। আচ্ছা, অবভিয়াসলি বাকিই যেটা বিগ করছে। বাজেট সেটা রিকভার করতে ইউ নিড মানে বিগার শোজ এবং নাম্বার অফ শোজ, এবং সেটার কিছু পার্টিকুলার হলিডেতে আনলে একটা লেভেল অফ ওপেনিং এক্সপেক্ট করা যেতে পারে বলে এটা এখনো আলোচনার মধ্যে আছে। এবং এই ক্যালেন্ডারটা কিন্তু কেউ কারোর উপর চাপিয়ে দিচ্ছে না। এই ক্যালেন্ডারটা আমরা সবাই বসে আলোচনা করেছি, এবং এই ক্যালেন্ডারটা প্রত্যেকটা প্রোডাকশন হাউসের সাথে প্রত্যেকটা প্রোডাকশন হাউসের কথা হয়েই আহ, এই ক্যালেন্ডারটা তৈরি হচ্ছে, এবং কারুর হয়তো সেটা পছন্দ নাও হতে পারে, এবং সেই ক্যালেন্ডারটা পরবর্তীতে চেঞ্জও নিশ্চয়ই হতে পারে, কারণ প্রত্যেকটা ছবি তো অ্যানাউন্স নয় বছরের শুরুতে। সুতরাং সেটা চেঞ্জ হতে হতে থাকবে। কিন্তু যে ছবিগুলো অ্যানাউন্সড হয়েছে অলরেডি, এটা তার ভিত্তিতে তৈরি করা ক্যালেন্ডার, এবং এটাকে সমর্থন না করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। মানে এটা আমাদের জন্য আগে প্রডিউসার এবং প্রডিউসারের মধ্যে দেখা সাক্ষাৎই হতো না, এখন স্ক্রিনিং কমিটির দৌলতে প্রডিউসারদের মধ্যে দেখা হচ্ছে এবং তারা আলোচনাতে বসছে। আমি ইন্ডাস্ট্রির ইনসাইডার হয়ে আমি কি করে বলবো এটা খারাপ জিনিস? এর থেকে ভালো জিনিস তো হতে পারে না। আমি চাই এই স্ক্রিনিং কমিটি তার প্রপার কাজ করুক, এবং প্রত্যেকে যাদের তাদের একটা অন্তত ফেস্টিভ্যাল ডেট পান রিলিজে, এবং যারা নতুন তারাও এগিয়ে আসুন, তারা বলুন যে তাদের কি কি ছবি আছে, তাদের জন্য সেই অ্যাকোমোডেশন মানে নিশ্চয়ই অ্যাকোমোডেট করা হবে তাদের ক্যালেন্ডারে একটা বছরের। এবং মানে আমি যেটা বলছি যে প্লিজ বাইরে থেকে দেখবেন না, ভেতর থেকে দেখুন যে কি হচ্ছে। প্রডিউসাররা তারা কেউ কথা বলতেন না একটা সময়, মানে মানে প্রত্যেকের মধ্যে যে আলোচনার দরকারটা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে। প্রত্যেক মাসে দেখা হচ্ছে, প্রত্যেক মাসে কথা হচ্ছে। কোনো যদি ডিফারেন্সেস থাকে, কোনো যদি প্রবলেম থাকে, সেগুলো কিন্তু সমস্তভাবে ওপেনলি শেয়ার করা হচ্ছে। তাই একটা জাজমেন্ট পাস করবেন না, এটুকু রিকোয়েস্ট করছি। প্লিজ স্ক্রিনিং কমিটি হতে দিন, তাকে তার কাজ করতে দিন। যার ভালো লাগবে না সে স্ক্রিনিং কমিটির বাইরে থেকে নিজে নিশ্চিন্তে ছবি রিলিজ করুন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি স্ক্রিনিং কমিটির ভেতরে থেকে যদি মানে আমার ছবি রিলিজ করতে যদি আমি সেই সাহায্যটা পাই, আমি চাইবো যে আপনারাও সেটাকে সমর্থন করুন। অন্তত যদি সমর্থন না করুন, একটু বোঝার চেষ্টা করুন যে কেন এটা তৈরি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে। পরিচালক একটু বলে দিক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিক। 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে, সবাই আসুন, দেখুন আর মজা করুন ছবিটাকে দেখে। ভয় পাবেন। হ্যাঁ, ভয় তো পাবেই, ভয় মজা দুটো মিলিয়েই থাকবে। আর সরস্বতী পুজো রোম্যান্সও আছে ও কিন্তু। হ্যাঁ বাবা, তাহলে তো এটা সবই ভুলে আছে, যাচ্ছে পরিচালক। ভয় মজা রোম্যান্স তিনটেই একসঙ্গে উপভোগ করুন। একদম ত্রয়ী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। Thank ভীষণ you. ভালো থেকো, ভীষণ ভালো থেকো। Thank you. নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, জিটিভি ভারত, কলকাতা।